সংস্কার শেষে নির্বাচনের জন্য 1 বছর যথেষ্ট সময় বলছেন যুগপৎ আন্দোলনের নেতারা। সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরত পাওয়ার আশা উপদেষ্টা আসিফের, ফেরানোর সিদ্ধান্ত রাজনৈতিক। মিথ্যা মামলা বাণিজ্যে কুষ্টিয়ায় ফাঁসছেন ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষ, জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। ঢাকা সহ উত্তরাঞ্চলে শীতের প্রকোপ আরও 3 দিন, বিপাকে নিম্ন আয়ের মানুষ, ঠান্ডাজনিত রোগী বাড়ছে হাসপাতালে। বাজারে নতুন আলু এলেও দাম এখনও চড়া। ফেব্রুয়ারির আগেই আলুর দাম 30 টাকায় নেমে আসবে আশা গভর্নরের। এবং সেন্ট কিটসে ধবলধোলায় বাংলাদেশ, 321 রানের বিশাল সংগ্রহেও টিকল না টাইগাররা, অভিষিক্ত জাঙ্গুর সেঞ্চুরি। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি সাইনা ইসলাম। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে 1 বছর সময় যথেষ্ট, এমনটা মনে করেন যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা। তাদের মতে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হলে চলমান সংকট কেটে যাবে। আর গণতন্ত্র ফিরিয়ে আনতে একটা রোড ম্যাপ জরুরি বলেও মনে করেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল রিপনের প্রতিবেদন। দায়িত্ব নেয়ার 4 মাস পরও স্বস্তিতে নেই অন্তর্বর্তী সরকার। বিভিন্ন দাবি দাওয়ার খোলসে দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্রে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের মদদে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চলছে অব্যাহতভাবে, যার বহিঃপ্রকাশ দেখা যায় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী হামলা ও দেশটির গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী মিথ্যা অপপ্রচারের মধ্য দিয়ে। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। গণতন্ত্র পুনরুদ্ধারের যুগপৎ আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, চলমান নানা সংকট নিয়ন্ত্রণে প্রয়োজন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। আর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সময় অপচয়ের সুযোগ নেই বলেও মত তাদের। আমরা দেখছি গত 4 মাসের অভিজ্ঞতায় সংকটটা কিন্তু আরো বাড়ছে। সরকারের আন্তরিকতা সদিচ্ছা নিয়ে আমাদের প্রশ্ন নেই, কিন্তু তাদের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এটা এক্ষেত্রে তো দুর্বলতা তো দেখাই যাচ্ছে। নির্বাচনের শিডিউলটা ডিক্লেয়ার করবে নির্বাচন কমিশন, কিন্তু সেখানে অন্তর্বর্তী সরকারকে তাদেরকে তো মেসেজটা বলতে হবে যে আমরা 2025 সালের মধ্যে আমরা নির্বাচন করে আমরা আসলে বেরিয়ে যেতে চাই। যত দ্রুত সম্ভব একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যদি আমরা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যদি এখানে তৈরি করতে পারি, আমার মনে হয় যে চারিপাশের যে সংকট এগুলো তুলনামূলকভাবে এটাকে অ্যাড্রেস করা, সমাধান করাটা সহজ হয়। যৌক্তিক সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে এখনো অন্তর্বর্তী সরকার কার্যকরী উদ্যোগ না নিতে পারায় অনেকটাই হতাশ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একটা টিম পুলিশের জন্য কাজ করলো, একটা টিম সিভিল বিউরোক্রেসির জন্য কাজ করলো, আর একটা টিম ইলেকশন কমিশনের কাজ করলো। 1 বছরের মধ্যে না করবার তো কোনো কারণ নেই। হ্যাঁ, কেউ যদি বলবে ইলেকশন করে ভোটার লিস্ট করবো, তার জন্য তো সময় নেবে, সেটাও একটা ব্রাঞ্চ করেন। এতগুলো মানুষ আছে বসে বসে কী করতে, এটা পারবে না তা তো কোনো কথা না। আমি মনে করি, আমি জানি না কেন এই অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপের ক্ষেত্রে এই গভর্নমেন্ট অত এফিসিয়েন্সির পরিচয় দিতে পারছে না। ভবিষ্যতে দেশে একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিতে সুনির্দিষ্ট রোডম্যাপ জরুরি বলে মনে করেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী। এটার সাথে আগামী দিনের যে ট্রানজিশন, পিসফুল ট্রানজিশন যেটা হবে, সেটা তো একটা সুনির্দিষ্ট রূপরেখা থাকতে হবে, তাই না? এটা তো রোডম্যাপ থাকতে হবে। সুতরাং সেটা তো প্রত্যাশিত, সেটা সবাই প্রত্যাশা করতে, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। তা না হলে একটা জাতি, দেশ কোথায় যাচ্ছে, দেশের মানুষ, বিদেশের স্টেক হোল্ডার যারা আছে, সকলকে সেই রূপরেখাটা ক্লিয়ার হতে হবে। তো সে একটা টাইম ফ্রেম তো সকলের কাছে জানা থাকতে হবে। এখনও পর্যন্ত সেটা অজানা রয়ে গেছে। সুতরাং এটা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বন্দি বিনিময় চুক্তির আওতায় যথাসময়ে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে বলে আশা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
দেশটিতে বসে বিদ্বেষমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারত সরকার ব্যবস্থা নেবে বলেই মনে করেন তিনি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি আন্তঃমন্ত্রণালয় এবং রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। নিয়াজ মোরশেদকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। ৫ আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের লাগাম টানতে ৯ ডিসেম্বর একদিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার এই সফর দুই দেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন ও নতুন যাত্রা শুরু বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা। ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া বন্ধে দেশটির সরকার ব্যবস্থা নেবে বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত তাকে ফেরত দেবে বলে আশাও জানান তিনি। ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। এদিকে তিমুর লেস্তে রাষ্ট্রপতির আগমন নিয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান শেখ হাসিনাকে কবে ফিরিয়ে আনা হবে সেই সিদ্ধান্ত রাজনৈতিক। এটা আন্তঃমন্ত্রণালয় বিষয়ক একটা বিষয় এবং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এই অনুরোধ আসবে তখন আমরা তার পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। ভারতে আটক বাংলাদেশি নাবিকদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার কথাও জানান পররাষ্ট্র সচিব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার কোনো বক্তব্যকেই সমর্থন করে না ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিকে একথা জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। লুৎফর কবিরের রিপোর্ট। গেল ৯ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকা ছাড়েন। সেই সফর নিয়ে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী নেতা শশী থারুর নেতৃত্বে বুধবার নয়াদিল্লির অ্যানেক্স ভবনে বৈঠক হয়। দুদেশের চলমান সংকট নিয়ে ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার যে আলোচনা হয়েছে এবং ভারতের অবস্থান কি তা তুলে ধরেন বৈঠকে। ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি ও আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন, এ বিষয়ে মিস্ত্রি বলেন তার বক্তব্যকে কোনোভাবেই সমর্থন করে না নয়াদিল্লি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না। এসব নিয়ে দুদেশের সম্পর্কে অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে। শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। এ সংক্রান্ত তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেওয়া হয়নি, যা দিয়ে ভারতের ভূখণ্ডে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারেন। বৈঠকে পররাষ্ট্র সচিব মিশ্রি আরও বলেন, ঢাকায় সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে থাকে নয়াদিল্লি। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারতের প্রায় ২২ জন সংসদ সদস্য। পররাষ্ট্র সচিব তাদের জানান, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার যে অভিযোগ ছিল তাতে উদ্বিগ্ন ভারত। যদিও সহিংসতার ঘটনায় অনেকে গ্রেফতার হয়েছেন। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে নয়াদিল্লি। কিছু গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ২৪-এর গণহত্যা মামলার আসামি কুষ্টিয়ার মিল শ্রমিক নিরীহ রহিম কখনোই আন্দোলনের বিপক্ষে ছিলেন না। এরপরও মিথ্যা মামলায় তছনছ তার জীবন। কুষ্টিয়া জুড়ে গণহত্যার দায়ে শহীদ পরিবারকে দিয়ে মামলা করানো হলেও বাদীরা জানেন না আসামি কারা, কতজন আসামি। মিথ্যা মামলা বাণিজ্যে কুষ্টিয়া জুড়ে ফাঁসছেন ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষ। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেবেন। মিথ্যা মামলা বাণিজ্যের ধারাবাহিকের আজ ৫ম পর্ব। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ছাত্র জনতার বিপ্লবে কুষ্টিয়ায় শহীদ ইউসুফ শেখের মেয়ে সীমা খাতুন ৫ আগস্ট পরবর্তী সময়ে জেলার মডেল থানায় হত্যা মামলা করেন।
শহীদ ইউসুফ শেখ হত্যা মামলার এফআইআরে বাদী সীমা খাতুন স্বাক্ষর করেছেন বটে, তবে আসামি কারা কিংবা কতজন তার কিছুই জানেন না বাদী। তাহলে কিভাবে কাদের নাম মামলায় যুক্ত হলো সে প্রশ্ন ছিল বাদী সীমা খাতুনের কাছে। আমি অনেকের চিনি না, অনেকের জানিও না, আমি চিনিও না জানিও না। যে তো ধরেন অজ্ঞাত আছে, কিছু অজ্ঞাত ধরা আছে, তাদেরকে আমি চিনি না, কোনোদিন আমার সাথে তাদের পরিচয়ও নাই। এসব মামলায় সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছেন জানিয়ে বাদী সীমা খাতুন বলেন, হয়রানিমূলক এসব মামলা বন্ধ হওয়া উচিত। নির্দোষীগুলো দিন ধরা না পড়ে, কারণ আমি একটা ক্ষতিগ্রস্ত পরিবার, আমি চাই না যে আমার কারণে আরেকটা পরিবার ক্ষতিগ্রস্ত হোক। জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোকে দিয়ে নাম কাওয়াস্তে মামলার বাদী করে খেয়াল খুশি মতো আসামি বানিয়ে মামলা হচ্ছে কুষ্টিয়া জেলা জুড়ে। এই মিথ্যা মামলা বাণিজ্যের অন্যতম শিকার চুয়াডাঙ্গা সুগার মিলের কর্মচারী রহিম। ছাত্র জনতার আন্দোলন চলাকালে মিলে কর্মরত থাকলেও এখন আসামির তালিকায় রহিম। কোথায় মারামারি হচ্ছে কি না হয়েছে এটা তো আমি কিছুই জানি না। আবার যে আমার এই মামলার বাদী হয়েছে তাকেও আমি চিনি না। ঢালাও এসব মামলায় বাণিজ্যের অভিযোগও রয়েছে অসংখ্য। অভিযোগ রয়েছে ব্যবসায়ী, চাকরিজীবী সহ নিরীহ মানুষদের মামলায় ফাঁসিয়ে চাঁদাবাজি করছে একটি মহল। আমি তো মনে করেন কোনো দলের সাথে সম্পৃক্ত নাই, আমার কোনো পোস্ট নাই, পদবি নাই, আমি কোনো ছবি ভাইরাল নাই, তাহলে আজকে আমি ধরেন মামলার শিকার। শুধু ঢুকাইয়ে ক্ষান্ত হয়নি, মামলাতে দেয়াই ক্ষান্ত হয়নি, তারা কিছু টাকা পয়সারও দাবি করছে ফোন মারফত বা বাইদা বাই, যে টাকা পয়সা দিলে এটা আমরা ঠিক করে দেব। যে কাম করিনি সেই কামের সাথে কেন আমাকে দিল সেটাও আমি জানি না, তবে আমার জানা মতে মনে হয় আমাদের গ্রামের কিছু লোক প্রতিহিংসিতামূলক এই মামলায় আমাদের জড়া দিয়েছে। এমন মিথ্যা মামলায় বিব্রত খোদ বিএনপি নেতারাও। তারাও চাই সঠিক অপরাধীদের বিচার। ভাবে আমাদের গোচরীভূত হয়, আমি এবং আমার দলের সদস্য সচিব বর্তমানে যিনি ইঞ্জিনিয়ার জাকির সরকার, আমরা এটা নিয়ে পুলিশের সর্বোচ্চ অথরিটি কুষ্টিয়াতে যারা আছে ওনাদের সাথে আমরা বসছি, আমরা ডিসি মহোদয়ের সাথে বসছি যে দেখেন মামলাগুলো কিন্তু নিয়ে এরকম একটা নোংরামি হচ্ছে, এর দায়ভার কিন্তু আমরা নেব না। এ ব্যাপারে আবারও আমি দলের পক্ষ থেকে সরকারের কাছেই দাবি জানাবো যে মানে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে এটা তদন্ত করা হোক যে প্রকৃত ঘটনাটা। এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। আমাদের সিনিয়র কর্মকর্তারা যখন বলবে এটা নিয়ে তখন তারা এটা ডিসিশন নেবে। 5 আগস্টের পর কুষ্টিয়ায় হত্যা ও হত্যা চেষ্টার মামলা হয়েছে 19টি, যাতে সঠিক অপরাধীর বাইরে আসামি করা হয়েছে শত শত নিরীহ মানুষদেরও। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ভোর পেরিয়ে সকাল এলেও এখনো দেখা মেলেনি সূর্যের। আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলে আগামী 2 থেকে 3 দিন ঘন কুয়াশার পাশাপাশি থাকবে শৈত্যপ্রবাহ। শীত বেড়ে যাওয়ায় জীবিকা নিয়ে বিপাকে সাধারণ মানুষ। হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগী। ফজলে আদিত্যের রিপোর্ট। চলতি বছরের নভেম্বর থেকে ঢাকায় শীত অনুভব করা গেলেও ডিসেম্বরে বেড়েছে প্রকোপ। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত সেভাবে দেখা মিলে না সূর্যের, এতে কমেছে তাপমাত্রা। সাধারণত জানুয়ারির শুরুতে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ দেখা দেয়, কিন্তু এবছর তার ব্যতিক্রম। গেল কয়েকদিন ধরে ঢাকাসহ আশেপাশের এলাকায় কুয়াশাসহ মৃদু শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ বিপাকে পড়লেও সাধারণ মানুষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আসলে আমাদের মর্নিং শিফটে ক্লাস তো সকালে উঠতে হয় এবং জ্যাকেট পরতে হয়, যদি অনেক ঠান্ডা পড়ে। এখন কষ্ট তো হবেই, বাট স্কুল বা কলেজে যেতেই হবে, এটা তো বাধ্যতামূলক। রিসেন্ট ডিসেম্বরটা আসার পর থেকে প্রচুর শীত শুরু হয়েছে। ইভেন সকালবেলা শৈত্যপ্রবাহ চলতেছে রাত 10টা পর্যন্ত, ইভেন সন্ধ্যার পর থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে। প্রচুর ঠান্ডা বাতাস। পিছনের দিকে ঠান্ডা কমই ছিল, এখন ইদানিং একটু ঠান্ডা বাড়ছে। হয়তো অসুখ বিসুখ হইতেছে, মানে ঠান্ডা তো অতিরিক্ত পড়ে গেছে 2 দিন ধরে, হঠাৎ অনেক বেশি ঠান্ডা। আবহাওয়া অফিস বলছে চলমান শৈত্যপ্রবাহ আরও বেড়ে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত থাকবে। আজকে যে সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জ এবং চুয়াডাঙ্গায়, এরপর আগামী 72 ঘন্টা আরও কিছুটা কমে আসতে পারে এবং সেটা আশা রাখি আরও 10 বা 10-এর নিচে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। চিকিৎসক বলছে এমন আবহাওয়ায় বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। ফ্লু যেটা আমরা পাচ্ছি, তারপরে হচ্ছে হোপিং কফের পেশেন্ট পাচ্ছি, এই ধরনের পেশেন্ট বেশি পাচ্ছি। তবে নর্মালি এই ধরনের এনভায়রনমেন্টাল চেঞ্জে একটু ঠান্ডা পড়লে বাচ্চাদের একটু সর্দি কাশি হবেই, এটা কয়েকদিনের মধ্যে আবার ভালো হয়ে যায় ভাইরাসজনিত যেহেতু। কিন্তু যদি সর্দি কাশির সাথে তার জ্বর থাকে এবং কাশির মাত্রাটা এতই বেশি হয় যে 10 থেকে 12 বারের বেশি কাশি দিচ্ছে একবার আসলে,
এবং তার সে ওজন কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণাটা বাড়তেছে এবং রাতে ঘুমাতে পারছে না এবং আওয়াজ হচ্ছে শ্বাসের সাথে। এক্ষেত্রে আমি বলবো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ৩-৪ দিনের বেশি ঠান্ডাজনিত সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন তিনি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ঘন কুয়াশায় আচ্ছন্ন হিমালয় কন্যা পঞ্চগড়, বেড়েছে ঠান্ডাজনিত রোগও। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? হাসপাতালে রোগীর চাপ কিরকম দেখছেন? বিস্তারিত জানাবেন। সায়না, শুভ সকাল আপনাকে। আসলে যা আপনি জানেন যে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, হিমালয় খুব কাছাকাছি হওয়ার কারণেই কিন্তু হিমালয়ের যে হিম বাতাস প্রতিদিনেই কিন্তু এই পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রতি বছরেই কিন্তু এই পঞ্চগড় জেলায় রেকর্ড করা হয়। আমরা আজকে যদি সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সকাল 6টায় খবর নিয়েছি, সর্বনিম্ন তাপমাত্রা 9.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি কিন্তু এই মৌসুমে সর্বনিম্ন পঞ্চগড় আবহাওয়া অফিসে অর্থাৎ তেঁতুলিয়া আবহাওয়া অফিসে। আপনাকে যদি বলি যে কাজের সন্ধানে যারা বের হয়েছে তারা এখন পর্যন্ত কিন্তু কাজে যোগদান করতে পারেনি, কারণ হচ্ছে তারা সকালে 7টার দিকে যায়, এখন কিন্তু প্রায় 9টা পেরিয়ে গেছে। এর মধ্যে দেখতে পারলেন যে আসলে কাজের সন্ধানে তারা বেরিয়ে পড়েছে। এর পাশাপাশি যে হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে, অর্থাৎ রোগীর শয্যার থেকে প্রায় 3 থেকে 4 গুণ রোগী কিন্তু ভর্তি রয়েছে। ইনডোর এবং আউটডোরে প্রতিদিন কিন্তু অনেক রোগী কিন্তু ব্যবস্থাপত্র নিচ্ছেন, কেউ ভর্তি হচ্ছেন, এরকম একটি অবস্থা। এর পাশাপাশি জনজীবনে কিছুটা স্থবিরতা শুরু হয়েছে, কারণ কনকনে ঠান্ডায় মানুষ কিন্তু দৈনন্দিন যে কাজ সেটি কিন্তু করতে পারছে না, যেই কারণে তাদের কিন্তু কাজের গতি কিন্তু অনেকটা কমে গেছে। আমরা যদি দেখি যে আসলে পঞ্চগড়ের যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু আসলে দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কারণ হচ্ছে নিম্নে নেমে আসতেছে তাপমাত্রা, যেই কারণে আজকে যদি 9 ডিগ্রি সেলসিয়াস হয়, এমনি করে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে সময় যত যাবে ততই আসলে তাপমাত্রা নিচের দিকে আসবে, সেই কারণে কিন্তু মানুষের ভোগান্তি কিন্তু বাড়বে। এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে ফুটপাতের যে দোকানগুলো সেগুলো গরিব যা অসহায় মানুষ, নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু সেই দোকানগুলোতে ছুটছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসক সাবেদ আলী যেমনটি জানিয়েছে যে আসলে যে পরিমাণ শীতবস্ত্র রয়েছে প্রত্যেকটি উপজেলায়, অর্থাৎ পঞ্চগড়ের যে 5টি উপজেলায় আসলে বিলি করা হয়েছে এবং বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে। এর পাশাপাশি প্রত্যেক উপজেলায় 5 লক্ষ করে টাকা বরাদ্দ পাওয়া গেছে, যেখান থেকে তারা শীতবস্ত্র ক্রয় করে কিন্তু তারা করবে, শীতবস্ত্র বিতরণ করবে, এরকম কথা বলেছেন জেলা প্রশাসক। এর পাশাপাশি আমরা যদি দেখি যে পঞ্চগড়ে অধিকাংশ মানুষ কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল, যেই কারণে সকাল হলেই কিন্তু তারা কৃষিকাজে নেমে পড়েন। এর পাশাপাশি চা শ্রমিক, পাথর শ্রমিক, বালু শ্রমিক, এগুলো তো প্রায় 50 থেকে 60 হাজার রয়েছে, যারা ভোর হলেই কিন্তু ছুটে যায় কাজে যোগদানের জন্য। তারা কিন্তু নির্দিষ্ট সময় ভারী কুয়াশা এবং কনকনে ঠান্ডার কারণে কিন্তু যেতে পারছে না, এই কারণে তাদের কিন্তু আসলে দিন দিন কিন্তু মানবিক জীবনযাপন শুরু হচ্ছে, অর্থাৎ মানবতার জীবনযাপন শুরু হচ্ছে। মানবিক সহায়তার জন্য তারা কিন্তু ধনাঢ্য যারা ব্যক্তি রয়েছে তাদের কাছে আবেদন জানিয়েছে, যে আসলে যারা বিত্তবান রয়েছে তাদের কাছে আবেদন জানিয়েছে যে এই উত্তরাঞ্চলে অর্থাৎ পঞ্চগড়ের জন্য যেন তারা এগিয়ে আসেন। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সায়না, ধন্যবাদ বাবু আপনাকে। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। খেজুর গাছের গলায় মাটির হাড়ি, তাতেই সংগ্রহ করা হচ্ছে মিষ্টি রস। এ যেন শীত মৌসুমের এক মহা উৎসব। রস দিয়ে তৈরি হচ্ছে গুড়, আর সেই গুড় দিয়ে তৈরি হচ্ছে পিঠাপুলি। শীতের দারুণ কিছু মুহূর্ত ধারণ করেছেন সহকর্মী সালাউদ্দিন সাগর, জানাচ্ছেন সালমা জাহান। কুয়াশা ভেদ করে পূবের আকাশে উকি দিচ্ছে সকালের সূর্য, ঘাসের উপর শিশির কণার ঝিলিক। এরই মধ্যে বেরিয়ে পড়েছেন গাছিরা, সংগ্রহ করতে হবে তাজা রস। হাড়ি ভরা রস কাঁধে করে মেঠো পথ ধরে চলে যান নিজ বাড়ির উঠোনে। এরপর গুড় বানানোর পালা। রস ঢালা হয় বড় এক পাত্রে,
দীর্ঘ সময় জাল দেওয়ার পরেই গাঢ় হয় রস। প্রস্তুত মাটির পাত্র, সেখানেই জমা হয় শীতের অন্যতম অনুষঙ্গ লালি গুড়, পাটালি গুড়, আরও কত নাম। আগের দিন গাছ কাটা হয়, গাছ কাটার পরে সকালবেলা ভাড়ে করে রস বাড়ি নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে তাবাল আকার পারে দিয়ে রসটা ছেঁকে তাবালে তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পরে রসটা জ্বালায়ে গুড় তৈরি। 200-250 ভাগ গুড় তৈরি করি। শহরের লোক আসে, আমরা ভেজাল দিই না, শহরের লোক কিনতে আসে আমাদের বাড়ি। এদিকে নতুন চালের গুঁড়া আর রস দিয়ে চলছে পিঠা বানানোর ধুম। উনুনের চারিদিকে অপেক্ষা পিঠা প্রেমীদের, যেন সবার মাঝে উষ্ণতা ছড়াচ্ছে পিঠাপুলি। আমার নাচ ছেলেরা এসে, পোতা ছেলেরা বাইরে থাকে, এরা পিঠে খাতে এসে, তাই আমি পিঠে বানাচ্ছি। আমরা যশোর থেকে আইছি, দাদি বাড়ি আইছি, রসের পিঠে খেতে আইছি। প্রত্যেক বছরই আসা হয়। আমরা গ্রামে ছুটে আসছি রসের পিঠে খাওয়ার জন্য। আসলে এ ধরনের পিঠা তো শহরের অঞ্চলে সেভাবে পাওয়া যায় না। বাংলার ঘরে ঘরে এ আনন্দ ঐতিহ্য টিকে থাকুক আরও হাজার বছর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নীলফামারীতে মাঠে মাঠে আগাম আলু তোলার ধুম, তবে দাম এখনো চড়া। কৃষকরা বলছেন সার, কীটনাশক ব্যয় সহ উৎপাদন খরচ বেশি হলেও ভালো লাভের আশায় আছেন তারা। এদিকে কৃষি বিভাগ বলছে এবার আগাম আলুর উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার বেশি। মামুনার রশিদ মিঠুর প্রতিবেদন, জানাচ্ছেন আপন আপু। চলছে আগাম আলু তোলার মহোৎসব। উৎপাদন খরচ উঠিয়ে ভালো লাভের আশায় তড়িঘড়ি করে আলু তুলছেন কৃষকরা। আগাম আলু চাষে খ্যাত উত্তরের জেলা নীলফামারীর কয়েকটি উপজেলায় ফসল তোলায় ব্যস্ত কৃষকরা। সারাদিন আলু তুলে তা পরিষ্কার করে পাঠানো হয় বাজারে। এবার নীলফামারীতে চাষ হয়েছে 7, বগুড়ার রোমানা সহ বেশ কয়েকটি জাতের আলু। প্রতি কেজি নতুন আলু জমিতে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। স্থানীয় বাজারে খুচরা দাম পড়ছে 60 থেকে 65 টাকা। তবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বেচাকেনা চলছে 70 থেকে 80 টাকা কেজি দরে, তবে কোথাও কোথাও তারও বেশি। কৃষকরা বলছেন এবছর বীজ, সার ও কীটনাশকের দাম বেশি থাকায় বিঘা প্রতি খরচ হয়েছে 50 থেকে 55 হাজার টাকা। উৎপাদন খরচ পুষিয়ে নিতে ভালো দামের আশা করছেন তারা। এবার বীজ বা সারের দাম বেশি, তারপরও গৃহস্থরা ভালো পয়সা পাইতেছে। আলুর ফলন কম হয়েছে, মোটামুটি যেটা দাম পাইছি ওতে যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। বীজের দাম বেশি গেল, অনেক বেশি, সারের দাম বেশি, কীটনাশক সারের দাম বেশি, যার জন্য কৃষকরা এখন পোষাচ্ছে কম। গতবার যখন দাম কম ছিল ফলনটা বেশি ছিল, এবার ফলন 1 বিঘার মাটির হাইয়েস্ট 7 থেকে 800 কেজি আলু। ব্যবসায়ীরা জানান এখনো পুরোপুরি বাজারের চাহিদা মেটাতে পারেনি এই নতুন আলু, তবে পুরো দমে উত্তোলন শুরু হলে দাম আরো কমবে। আলু আজকের বাজার 72-73 টাকা, আগামীকালকে ছিল 75 টাকা। সামনে 2-1 দিনে আরো বাজার কমার সম্ভাবনা রয়েছে। গতবারের তুলনায় আলুর চাহিদা বর্তমান বেশি, আলুর চাহিদা বেশি কিন্তু ফলন কম। কৃষি বিভাগ বলছে গেল বছরের তুলনায় এবছর উৎপাদন খরচ বেড়েছে, তাই ভালো লাভের আশায় পরিপূর্ণ হওয়ার আগেই অনেকে বাজারে তুলছেন নতুন আলু। হেক্টর প্রতি যেটা ফলন 8.5 টন পর্যন্ত আমরা দেখতেছি, 8.9 টন পার হেক্টর। অথচ এই আলুটাই যখন আমরা মানে পুরো সময় ধরে মাঠে রাখবো, এটা কিন্তু 20 টন, 22 টন, 25 টন হয়ে যায়। তো যেহেতু আগাম আলু ফলন কম হলেও এর দামটা যেহেতু বেশি, আলটিমেটলি কৃষক লাভবান হয় বেশি। এবছর আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7,800 হেক্টর জমি। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাস দুয়েকের মধ্যে আলু ও পেঁয়াজের দাম 30 থেকে 35 টাকার মধ্যে নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, বর্তমান বাজারে পণ্য সরবরাহের সমস্যা আছে, দ্রুতই তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে অন্তত 1 বছর সময় লাগবে। আসছে জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% নামবে। বান্দরবানের মিয়ানমার সীমান্তে নিয়ম না মেনেই কাটা হচ্ছে গাছ। অনুমতি ছাড়া বন লুট করায় সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। সরেজমিন ঘুরে সহকর্মী আবুল বাশার নয়নের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। প্রকৃতির দেয়াল ক্ষেত, গাছের আকৃতি ও উচ্চতা সুবিশাল।
আশঙ্কার বিষয় হলো বনের মধ্যে চলছে ট্রাক, নিয়মিত কেটে নেওয়া হচ্ছে গাছ। নেপথ্যে রয়েছে রাজনৈতিক ও প্রভাবশালী সিন্ডিকেট। প্রভাব খাটিয়ে নির্বিচারে বনের গাছ কেটে নিচ্ছে তারা। একটা প্রভাবশালী লোক আছে, বাবুল আজাদ, এখন বর্তমান ওসি। ওনার ভাই বরাদর যেগুলো আছে এগুলাই সব এখানে নিতে দিতেছে বাগানের। কোনো পারমিট না দিয়ে 50 একর বাগান কেটে ফেলতেছে ওরা। এরপরে প্রতিদিন 8-10 গাড়ি তো প্রতিনিয়তই বের করতেছে গাছ। শুধু গাছ কাটা নয়, চিরাই ও মজুদের বৈধতাও দিচ্ছে এই সিন্ডিকেট। গড়ে তোলা হয়েছে অবৈধ করাত কল। এতে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। এখানে আপনাদের 1.5 কোটি টাকা মতো সরকারি ব্যাট আসবে, কিন্তু ওরা আমাদের কথা কেউ কানে নেয় নাই। এভাবে যদি এত বড় একটা বাগান এভাবে যদি কাইটা জুসে নিয়ে যায়, ওরা এভাবে বনদস্যুরা যদি এরকম বন কাইটা জুসে নিয়ে যায়, তাহলে আমাদের তো পরিবেশের জন্য এমনি ক্ষতি। গাছগুলো কোথাকার? এলাকার অভিযুক্তরা বন কাটার অনুমোদন নেই স্বীকার করলেও এজন্য দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিদের। অবৈধ কর্মকাণ্ড জিন আছে, কিন্তু বেকিং করছি যে আউলকালা মেম্বারে। ইতোমধ্যে কাঠ ও কিছু সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। বেশ কিছু মামলাও প্রক্রিয়াধীন আছে। বন রক্ষায় সব ধরনের তৎপরতা চলছে বলে দাবি বন কর্মকর্তার। আমি সারাই কাটতেছে, এটা হলো মেন কথা। তাদের খেয়াল খুশি মতো কাজ করতেছে। আমি ওখান থেকে আমার বিট অফিসার দিয়া মাল সিজ করাইছে এবং তাদের নামে মামলার প্রক্রিয়াধীন আছে। দেশের বনজ সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।